হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব পর্যায় সারণী। যেভাবে আগের দুটো ক্লাসে ওয়ান শট আমরা কভার করেছি, ঠিক একই রকম ভাবে আজকের ক্লাসে আমরা কভার করে নেব পুরো পর্যায় সারণী চ্যাপ্টারটাকে। এবং ঠিক আগের ক্লাসের মতো এই ক্লাসেও তোমাদের খুব সহজ লাগবে। দেখবে তোমাদের যাদের পর্যায় সারণী নিয়ে অনেক ডাউট আছে, যারা ইলেকট্রন বিন্যাস করতে পারো না, যারা পর্যায় শ্রেণীতে মৌলগুলোকে খুঁজে বের করতে পারো না, যারা বিভিন্ন ধর্মের পরিবর্তনগুলো বুঝতে পারো না, তোমাদের জন্য দেখবে খুব ইজি মনে হবে আজকের ক্লাসের পর। ওয়ান শট ভিডিও, অর্থাৎ পুরো চ্যাপ্টারটাকেই একটা ভিডিওর মধ্যে কভার করে দেওয়া হবে। তার মানে এই নয় যে জাস্ট গুটি কয়েক বিষয় কিছু বলে দিয়ে পার করে দেবো, তা নয়। এই ক্লাসে যা যা করানো হবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার খাতাতে এই ক্লাস থেকেই সবকিছু থাকবে। পুরো কনসেপ্টটা এই ক্লাসের থাকবে। এবং সাথে আমি কিছু পিআইকিউ করাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করাবো, যেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এবং তোমরা খুব সহজেই করতে পারবে, দেখবে। আচ্ছা, ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের একটা বিষয় বলে দিই। তোমরা ভিডিও ডেসক্রিপশনে যাবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেইখানে কি অ্যাড হয়ে যাও। সেখানে ক্লাসের ডিটেলস, বিভিন্ন নোটিফিকেশনস বা ইনফরমেশন যেগুলো হয় সেগুলো আমরা ওইখানে শেয়ার করে থাকি। তোমরা চাইলে সেখানে গিয়ে জয়েন হয়ে যেতে পারো। চলো আর দেরি করছি না, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি, যেহেতু ওয়ান শট ক্লাস। দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে পর্যায় সারণী, তাই তো? আমরা কি করব এখানে? পর্যায় সারণী নিয়ে পড়বো। সবার প্রথমে বুঝতে হবে পর্যায় সারণী ওয়ার্ডটা এলো কোথা থেকে এবং পর্যায় সারণী আমরা কেন পড়ছি। দেখো, পর্যায় সারণীতে বিভিন্ন মৌলগুলোকে সাজানো হয়। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বিভিন্ন মৌলগুলোকে সাজানো হয়। এই যে মৌলগুলোকে সাজানো হচ্ছে, কেন সাজানো হচ্ছে? তার কারণ হচ্ছে যে প্রকৃতিতে প্রচুর মৌল রয়েছে এবং সেই মৌলগুলোর প্রত্যেকের ধর্ম আমাদের মনে রাখা আহ, খুব সুবিধার নয়। বা এক একটা মৌলের যদি বৈশিষ্ট্য মুখস্থ করতে যাই, এতগুলো মৌলের বৈশিষ্ট্য মুখস্থ করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না। সেই জন্য আমরা কি করব, কিছু ছোটখাটো চার্ট বানাবো, যেখানে আমরা সহজেই বলে দিতে পারবো কোন মৌলের ধর্ম কি রকম। সেই কারণেই পর্যায় সারণীর কিন্তু সৃষ্টি। এর আগে তোমাদের দেখবে ডোবেরানের ত্রয়ী সূত্র আছে, নিউল্যান্ডসের অষ্টক সূত্র আছে, খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না হওয়ার জন্য আমি সেটা স্কিপ করে যাচ্ছি। প্রথমেই আমি শুরু করছি মেন্ডেলিভের পর্যায় সারণী দিয়ে। দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীতে যাওয়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে প্রকৃতিতে মৌলের সংখ্যা কটা আছে। বলতে পারবে প্রকৃতিতে মৌলের সংখ্যা কটা আছে? কৃত্রিম উপায়ে এবং প্রাকৃতিক উপায়ে টোটাল মৌলের সংখ্যা কটা আছে? টোটাল মৌল আছে 118টা। অনেকেই জানো নিশ্চয়ই টোটাল মৌলের সংখ্যা কতগুলো? 118টা। এবার আমরা করব মেন্ডেলিভের পর্যায় সারণী। মেন্ডেলিভ সবার প্রথম মৌলগুলিকে পর্যায় বরাবর সাজানোর চেষ্টা করেছিলেন এবং তার এই সাজানোটা যথেষ্ট সাফল্য এনে দিয়েছিল। মনে রাখা আমাদের পক্ষে সুবিধা হয়েছিল। মেন্ডেল কি করেছিলেন সেই বিষয়টা যদি আমি তোমাদের বলি। দেখো, তোমরা স্ক্রিনে দেখো, মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি সাজানো যায়, তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। খুব গুরুত্বপূর্ণ লাইন বলেছি আমি। পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি সাজানো যায়, তাহলে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। এইটাই ছিল মেন্ডেলিভের পর্যায় সূত্র। ঠিক আছে? এখানে এই যে ওয়ার্ডটা আমি উল্লেখ করলাম, পারমাণবিক গুরুত্ব, এটাকেই আমরা পারমাণবিক ওজন বলে থাকি, এটাকেই আমরা পারমাণবিক ভর বা ভার বলে থাকি। অনেকেই বুঝতে পারো না যে এক এক বইয়ে এক একটা লেখা আছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস একই জিনিসকে রিপ্রেজেন্ট করছে, প্রত্যেকটা টার্মই একই জিনিসকে রিপ্রেজেন্ট করছে। তাহলে মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি সাজানো যায়, তাহলে ভৌত রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হবে। বিষয়টার মানে কি? মানে হচ্ছে, ধরো আমি এরকম ভাবে কিছু মৌল লিখছি: লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। ধরো আমি এতদূর পর্যন্ত লিখলাম। তো এইরকম ভাবে যদি আমি পর্যায় বরাবর যাই, এই বরাবর যদি আমি যাই, তাহলে একটা নির্দিষ্ট সময় অন্তর পর, যেমন 1 2 3 4 5 6 7, 8 নাম্বার যে মৌলটা, সেই মৌলটাতে ধর্মের পুনরাবৃত্তি হচ্ছে। অর্থাৎ লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্মের মিল আছে। এইটা অ্যাকচুয়ালি বলতে চাইছে। ঠিক আছে? পারমাণবিক গুরুত্ব অনুসারে ক্রমবর্ধমান, মানে যত পারমাণবিক সংখ্যা বেশি হবে, পারমাণবিক গুরুত্ব যত বেশি হবে, তত পরে রাখা হবে সেটা। তো এরকম ভাবে আর কি সাজানো হয়েছে। আমি তোমাদের একটা চার্ট দেখিয়ে দিই, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। দেখো, এটা তোমাদের বই থেকেই তোলা ছবি। এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। তোমরা যদি এই পর্যায় সারণীতে খেয়াল করো, দেখো এখানে আছে হাইড্রোজেন, দেন হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, পরপর আছে সব, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। ঠিক আছে? তো পর্যায় বরাবর যদি এইভাবে যাওয়া যায়, একটা নির্দিষ্ট সময় অন্তর পর এই লিথিয়ামের নিচে আবার সোডিয়াম আসছে, তারপর একটা নির্দিষ্ট সময় অন্তর পর সোডিয়ামের নিচে পটাশিয়াম আসছে, মানে ধর্মের পুনরাবৃত্তি হচ্ছে। বোঝা গেল? এবার আমরা দেখব এই যে সারণীটা তিনি তৈরি করেছেন, এই সারণীতে কতগুলো পর্যায় আছে। তুমি দেখো, এগুলোকে বলা হচ্ছে পর্যায়।
1 2 3 4 5 6 7। টোটাল পর্যায় কটা আছে? 7টা। নিচে এই দুটো যে দেওয়া আছে এরা কিন্তু পর্যায় নয়, এরা এদের মধ্যেই সীমাবদ্ধ আছে, এইখানে আর এইখানে। তো পর্যায় কটা আছে? 7টা। এবং শ্রেণী যদি দেখা যায় 1 2 3 4 5 6 7 8, এই 0 শ্রেণীতে আমরা যাব না। তার কারণটা হচ্ছে মেন্ডেলিভের সমসাময়িক শূন্য শ্রেণী বলে কিছু ছিল না, কারণ ওই সময় নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হয়নি, নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হয়নি বলে শূন্য শ্রেণীর কিন্তু অস্তিত্ব ছিল না। সেই সময় কটা শ্রেণী ছিল? টোটাল 8টা শ্রেণী ছিল, এতদূর পর্যন্ত শ্রেণী ছিল। তো আমি এটাকে লিখে রেখে দিচ্ছি ইনফরমেশন হিসেবে, তোমরা নোট ডাউন করে নিতে পারো। পর্যায় সংখ্যা কটা? 7টা। এবং শ্রেণী সংখ্যা কটা বলো? 8টা। ঠিক আছে। পর্যায় সংখ্যাগুলোকে 1 2 3 4 এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, আর শ্রেণীগুলোকে রোমান হরফে 1 2 3 এইরকম ভাবে 8 পর্যন্ত রিপ্রেজেন্ট করা হয়েছিল। মনে রাখবে এগুলোর মধ্যে আবার দুটো করে উপশ্রেণী আছে, এ আর বি। এগুলো আর কিছুই না, জাস্ট বিভিন্ন মৌলগুলোকে ভাগ করা হয়েছিল। তো উপশ্রেণীরও খুব একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নয়। তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্রটা আশা করি বুঝতে পেরে গেছো। এবার দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি। যেমন একটা পয়েন্ট আমি উল্লেখ করেই দিয়েছি অলরেডি, যে নিষ্ক্রিয় মৌলগুলো সেই সময় আবিষ্কার হয়নি বলে শূন্য শ্রেণীটার কিন্তু কোনো অস্তিত্ব ছিল না, অন্তর্ভুক্ত ছিল না। মেন্ডেলিভের পর্যায় সারণীর একটা ড্রব্যাক, সেটা হচ্ছে যে তিনি বলেছিলেন পারমাণবিক ওজন অনুযায়ী, অর্থাৎ পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাবো, কিন্তু তিনি কি করেছিলেন, রাসায়নিক ধর্মের মিল থাকার জন্য কিছু বেশি পারমাণবিক গুরুত্বের মৌলগুলোকে কম পারমাণবিক গুরুত্বের মৌলের আগে স্থান দিয়ে দিয়েছিলেন। কি বললাম? বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলগুলোকে কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের আগে তিনি স্থান দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে। তো এইটা আমাদেরকে জানতে হবে। এরকম কত জোড়া মৌল ছিল? এরকম টোটাল 4 জোড়া মৌল ছিল যাদেরকে তিনি আগে স্থান দিয়ে দিয়েছিলেন। কত জোড়া মৌল বললাম? 4 জোড়া, যাদেরকে তিনি আগে স্থান দিয়ে দিয়েছিলেন। মনে থাকবে তো? ওকে। এবং এই 4 জোড়া মৌল কি কি এখানে লেখা আছে দেখো। এই 4 জোড়া মৌল তোমাদেরকে মুখস্থ করতে হবে। প্রথমে হচ্ছে আর্গনের সাথে পটাশিয়াম, তারপরে টেলুরিয়াম আয়োডিন, কোবাল্ট নিকেল, এবং লাস্ট থোরিয়াম প্রোটাক্টিয়াম। ঠিক আছে, এই কয়েকটা তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। তো এই 4 জোড়া মৌলের ক্ষেত্রে তিনি কি করেছিলেন, তার যে নীতি, তিনি যে নীতি অনুসরণ করেছিলেন পারমাণবিক ওজন অনুযায়ী সাজাবো, সেইটা উল্লঙ্ঘন করে দিয়েছিলেন। কেন করেছিলেন? তিনি দেখেছিলেন যে ধর্মের মিল বেশি হচ্ছে, সেই কারণে তিনি বেশিগুলোকে আগে বসিয়ে দিয়েছেন। এটা ছিল পারমাণবিক মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি। নেক্সট আমরা আধুনিক পর্যায় সূত্র পড়ব। আধুনিক পর্যায় সূত্র এটা কখন আসলো? এটা আসলো বিজ্ঞানী মোজলে। বিজ্ঞানী মোজলে তিনি যখন এক্স রে এক্সপেরিমেন্ট করলেন, এবং সেই এক্স রে এক্সপেরিমেন্ট থেকে গ্রাফ প্লট করে তিনি দেখলেন যে মৌলগুলোর যে ধর্ম, সেগুলো পারমাণবিক গুরুত্বের তুলনায় পারমাণবিক সংখ্যার সাথে বেশি যুক্তিপূর্ণ হচ্ছে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি মৌলগুলোকে সাজানো যায়, তাহলে এই ত্রুটিটাও দূর হবে, এবং মৌলগুলোর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো পারমাণবিক সংখ্যার সঙ্গেই সংযুক্তপূর্ণ হচ্ছে। তো সেই কারণে তিনি কি বললেন, সেই কারণে পর্যায় সূত্রটাকে কারেক্ট করা হলো, এবং কারেক্ট করে বলা হলো যে ভৌত রাসায়নিক ধর্ম যেগুলো আছে সেগুলো পারমাণবিক গুরুত্ব নয়, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, একই ওয়ার্ড। বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে। পর্যায়ক্রমে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে ভৌত রাসায়নিক ধর্মগুলো বৃদ্ধি পায়, ধর্মগুলো পুনরাবৃত্ত হয়। বুঝতে পেরেছো তো? আচ্ছা, আমি ছবি দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমাদের দীর্ঘ পর্যায় সারণী, তোমরা যেটা দেখতে পাচ্ছ। এই দীর্ঘ পর্যায় সারণীতে দেখো এখানে 7টা পর্যায় আছে। তোমরা যদি খেয়াল করো, 1 2 3 4 5 6 7, যেমনটা আগে ছিল ঠিক তেমনটাই 7টা পর্যায় আছে। এবং শ্রেণী যদি দেখতে যাও, 1 2, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা 2 হবে, 3 4 5 6 7, এইভাবে কত দূর পর্যন্ত আছে দেখো? 18 পর্যন্ত। মানে টোটাল 18টা শ্রেণী আছে। কি করে আসলে এতগুলো শ্রেণী? আরো নতুন নতুন মৌল আবিষ্কার হলো? অবভিয়াসলি কিছু কিছু মৌল আবিষ্কার হয়েছে, তবে তার তার জন্য যে এতগুলো জায়গা এসেছে তা নয়। আমরা একটু আগেই পড়লাম যে 1 2 3 4 এই যে শ্রেণীগুলো ছিল, সেই শ্রেণীগুলোতে অনেকগুলো উপশ্রেণী ছিল, দুটো করে উপশ্রেণী ছিল। তো সেই উপশ্রেণীগুলোকে আলাদা আলাদা গ্রুপে জায়গা দেওয়া হলো, এবং নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হলো। এইভাবে কি হলো, এর শ্রেণী সংখ্যাটা বৃদ্ধি পেয়ে গেল, এবং 18টা শ্রেণী হয়ে গেল। তাহলে দীর্ঘ পর্যায় সারণীতে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, এটাকে কিন্তু আমরা দীর্ঘ পর্যায় সারণী বলি।
আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। মাথায় রাখবে এটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। ঠিক আছে, তো দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা ঠিক আগের মতোই থাকলো। কটা থাকলো বলো পর্যায় সংখ্যা? পর্যায় সংখ্যা থাকলো 7টা, এবং সেগুলোকে 1 2 3 4 এরকম ভাবেই রিপ্রেজেন্ট করা হলো। কিন্তু শ্রেণী সংখ্যা এইটা পরিবর্তন হয়ে কতগুলো হলো? 18টা হলো। কিন্তু এখন নামকরণ করা হলো 1 2 3 4 করে, এইভাবে টোটাল 18। এখন আর রোমান হরফে নামকরণ করা হলো না। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এটা হলো আধুনিক পর্যায় সূত্র। মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হচ্ছে। এবার এই মৌলগুলো নিয়ে আমরা পড়বো ধীরে ধীরে, প্রত্যেকটা শ্রেণী নিয়ে পড়বো, প্রত্যেকটা পর্যায় নিয়ে পড়বো। তোমরা জানো যে আমাদেরকে মোটামুটি কোয়েশ্চেন সলভ করার জন্য 20টা মৌল তো মুখস্থ করতেই হয়। এর বেশি তোমরা যে যতগুলো মুখস্থ করতে পারো করতেই পারো, বাট 20টা মিনিমাম মুখস্থ করতেই হবে, হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত। ওকে, আধুনিক পর্যায় সারণীর শ্রেণী সমূহ। এবার আমি প্রত্যেকটা শ্রেণী নিয়ে আলোচনা করব। যেমন প্রথম শ্রেণী দেখো, এই যে প্রথম শ্রেণীটা দেখতে পাচ্ছ, এইটা হলো একটা শ্রেণী। তো এই প্রথম শ্রেণীতে কি কি মৌল আছে? প্রথম শ্রেণীতে যে মৌলগুলো আছে সেই মৌলগুলো হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। তো তোমাদেরকে কি করতে হবে বলতো? এই মৌলগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে। মানে প্রত্যেকটা শ্রেণী বরাবর মৌল মুখস্থ থাকতেই হবে। তার কারণ যখন পরিবর্তনগুলো জানতে চাইবে তখন তোমাকে এটা খুঁজে বের করতে হবে যে মৌলগুলো কোনটার পরে কোনটা আছে। আমরা তো 20টা মুখস্থ বলে দিতে পারি পরপর, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এরকম ভাবে আমরা ক্যালসিয়াম পর্যন্ত পরপর বলতে পারি, অর্থাৎ পর্যায় বরাবর বলে দিতে পারি। কিন্তু আমাদের শ্রেণী বরাবরও দরকার আছে, যদি তোমাকে পরীক্ষায় ভালো নাম্বার তুলতে হয়, এবং যদি পরীক্ষার খাতায় সময় নষ্ট করতে না চাও, তাহলে কিন্তু তোমাদেরকে ওই প্রত্যেকটা শ্রেণী বরাবর মৌল মুখস্থ করতে হবে, যেভাবে আমি লিখলাম হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আমি তোমাদের সুবিধার্থে নিচ বরাবরই লিখে দিচ্ছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে, মাথায় রাখবে ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এই শ্রেণীতে ফ্রান্সিয়ামটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, আচ্ছা মনে রাখার ট্রিক যদি চাও তো আমি বলে দিচ্ছি, যদি কেউ ভুলে গিয়ে থাকো, বা যদি কেউ নিজের মতন নিউমেরিক্স বানিয়ে থাকো, তাহলে সেটাও ইউজ করতে পারো। আমি যেমন একটা বানিয়েছি সেইটা আমি লিখে দিচ্ছি, হাইরে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। তোমরা এটা দিয়ে কিন্তু মনে রাখতে পারো, এই নিউমোনিক্সটা দিয়ে কিন্তু তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, তো এই যে মৌলগুলো যেগুলো প্রথম শ্রেণীতে আছে, এই মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। কি বলা হয় এদেরকে? এই মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। আমরা ক্ষার ধাতু নিয়ে ডিটেলস একটু পরেই আলোচনা করব। আপাতত জেনে রাখো যে প্রথম শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। প্রথম শ্রেণী, আমি কি কোনটার কথা বললাম? প্রথম শ্রেণী, লিখে দিচ্ছি এখানে, প্রথম শ্রেণী। ঠিক আছে, আর এই প্রথম শ্রেণীর মৌলগুলোকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করছি। দীর্ঘ পর্যায় সারণী অনুসারে আমি সবগুলো লিখছি। একই রকম ভাবে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে লিখব। দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে আমি কয়েকটা লিখে দিচ্ছি দেখো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, পেরিয়াম এবং রেডিয়াম। ঠিক আছে, যদি মনে রাখতে চাও কি করে মনে রাখবে আমি বলে দিচ্ছি। প্রথমটা খুব সহজেই মনে রাখার ট্রিক, বিরিয়ানি। এটা মনে থাকবে খুব সহজে, দেখবে হাসিও পাবে নামগুলো শুনে। বিরিয়ানি, মোগলাই, নেক্সট কাবাব, সরিয়ে, বাটিতে রাখ বা রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তো এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে আমরা এটাকে 2 এরকম ভাবে রিপ্রেজেন্ট করব, এবং এই মৌলগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল। কি বলা হয় বলো? ক্ষারীয় মৃত্তিকা
এগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল। ওকে, তো এরকম ভাবে আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। নেক্সট আমরা এবার দেখব তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। ব্যাস, মনে রাখার ট্রিক বলে দিচ্ছি। বাংলাদেশের আলী, গ্যালো, ইন্ডিয়ার তালে। তোমরা এরকম ভাবে মনে রাখতে পারো। আমি এগুলো লিখে দিচ্ছি যাতে তোমরা খুব সহজে মুখস্থ করে নিতে পারো, সেই কারণে এই বিষয়গুলো লিখে দেওয়া। 3 নম্বর শ্রেণীর কথা বললাম, ঠিক আছে। 3 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হয় বোরন পরিবার। প্রথম যে মৌলটা আছে সেই অনুযায়ী এটাকে বলা হয় বোরন পরিবার। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো তুমি কোনটার কথা বলছি? এই দেখো, এইটা ছিল দ্বিতীয় শ্রেণী, ঠিক আছে। তারপরে 3 নম্বর যে শ্রেণীটা অর্থাৎ 13 নম্বর যে শ্রেণীটা সেটা হচ্ছে এইটা, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, আর একটা হচ্ছে থ্যালিয়াম। আচ্ছা, এখানে যেহেতু আমি দীর্ঘ পর্যায় সারণী হিসেবে লিখছি তাই 3 নম্বরটা অ্যাকচুয়ালি 13 হয়ে যাবে। তোমরা কি করে মনে রাখবে যে প্রথম যে দুটো ছিল 1 আর 2 তারা 1 আর 2ই থাকবে, কিন্তু তারপর থেকে 3 4 5 এইগুলোকে আমরা 3 4 5 না বলে 13 14 15 এইভাবে বলবো, অর্থাৎ 10 যোগ করে বলবো। তো 3 নম্বরটাকে আমরা কি বলছি? 13 নম্বর শ্রেণী বলছি। ওকে, নেক্সট আমরা পড়বো চতুর্থ শ্রেণী। মেন্ডেলিভের পর্যায় সারণীতে চতুর্থ শ্রেণী, কিন্তু দীর্ঘ পর্যায় সারণীতে সেটা কি হয়ে যাবে? 14 নম্বর শ্রেণী। 14 নম্বর শ্রেণীতে কি কি আছে দেখে নাও। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। তোমরা মনে রাখবে কি করে? এটারও আমি নিউমোনিক্স বানিয়ে দিচ্ছি, মুখস্থ করে নেবে। সি ফর চলো, সিলিকন মানে সিমলা, জার্মেনিয়াম গেলে, টিন, টিনকে সোনা বলে দেবো এসএন দিয়ে, সোনা, পিবি লেড পাবে, চলো সিমলা গেলে সোনা পাবে। ঠিক আছে, এটা দিয়ে মনে রাখতে পারো। এবং এইখানকার যে মৌলগুলো এদেরকে বলা হয় কার্বন পরিবার। যেহেতু প্রথম মৌলটা কার্বন সেই জন্য নাম দেওয়া হয়েছে কি কার্বন পরিবার। নেক্সট আমরা পড়বো পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণী যেটাকে দীর্ঘ পর্যায় সারণীতে 15 নম্বর শ্রেণী বলবো। এখানে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। যেভাবে আমি মুখস্থ লিখছি তোমাদেরকেও লিখতে হবে। এবং তার ট্রিক, নাইট্রোজেন ফর নারায়ণপুর, নারায়ণপুরে, নারায়ণপুরে, ফসফরাস দিয়ে পুরে নারায়ণপুরে, আর্সেনিক দিয়ে আর্সেনিকে লিখে দিচ্ছি, আর্সেনিক সবচেয়ে বেশি, নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে বেশি। এবং এটাকে আমরা বলবো নাইট্রোজেন পরিবার। কি বলবো এটাকে আমরা? নাইট্রোজেন পরিবার। সাথে মাথায় রাখবে এই শ্রেণীর মৌলগুলোর আরো একটা নাম আছে, এটাকে নিকটোজেন মৌল বলা হয়। এদেরকে কি বলা হয়? নিকটোজেন। এই মৌলগুলোকে বলা হয় নিকটোজেন মৌল। নিকটোজেন কথার অর্থ কি? নিকটোজেন কথার অর্থ হচ্ছে প্রডিউসিং সাফোকেশন, প্রডিউসিং সাফোকেশন। সাফোকেশন মানে শ্বাসরোধ, ঠিক আছে, বা তুমি বাংলায় লিখতে পারো শ্বাসরোধকারী। যেহেতু এখানকার বেশিরভাগ মৌলগুলোই শ্বাসরোধকারী মৌল, যেমন নাইট্রোজেন, তারপরে সালফার, ফসফরাস, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে শ্বাসরোধকারী মৌল বা নিকটোজেন মৌল, প্রডিউসিং সাফোকেশন। নেক্সট আমরা পড়ব ষষ্ঠ শ্রেণী। মেন্ডেলিভের পর্যায় সারণীতে ষষ্ঠ শ্রেণী, কিন্তু দীর্ঘ পর্যায় সারণীতে 16 নম্বর শ্রেণী। এখানে যে মৌলগুলো আছে 16 নম্বর শ্রেণীতে সেগুলো হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। মনে রাখবো কি করে? ও এস, এসসি তে পড়ে,
ও এসএসসি তে পড়ে, এরকম ভাবে মনে রাখতে পারো ও এসএসসি তে পড়ে, তাহলে এটা তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানকার মৌলগুলোকে বলবো আমরা অক্সিজেন পরিবার। কি বলবো এখানকার মৌলগুলোকে? অক্সিজেন পরিবার, ঠিক আছে? বা এদের আরো নাম আছে, সেটা হচ্ছে চ্যালকোজেন মৌল, এগুলোকে বলা হয় চ্যালকোজেন মৌল। ওকে, চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক উৎপাদককারী। বেশিরভাগ আকরিকের মধ্যে এদের অক্সাইড সালফাইড গুলো পাওয়া যায়, সেই জন্য আকরিক উৎপাদনকারী, সেইখান থেকে নামটা চ্যালকোজেন। নেক্সট এবার তোমরা দেখো সপ্তম সপ্তম শ্রেণী, বা আমরা এটাকে 17 নম্বর শ্রেণী বলবো। 17 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এই মৌলগুলোর নিউমোনিক্স বলে দিচ্ছি। ফ্লোরিন ফর ফালতু, সিএল ক্লাসে, ফালতু ক্লাসে। বোরিং, আই ফর ইনস্ট্রাক্টর, অ্যাস্টাটিন ফর আসে। ফালতু ক্লাসে বোরিং, ইনস্ট্রাক্টর আসে, ঠিক আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এটা এমনিও তোমাদের মুখস্থ রাখা যায়। আচ্ছা, এখানে এটাকেও ফ্লোরিন পরিবার বলবো, বা এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হ্যালোজেন মৌল, এদেরকে বলা হয়। কি বলা হয় এদেরকে বলো? হ্যালোজেন মৌল। হ্যালোজেন কথার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ, সেখান থেকে এই নামটা দেওয়া হয়েছে হ্যালোজেন মৌল। ওকে, আচ্ছা নেক্সট আমরা পড়বো দীর্ঘ পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণী। এটাকে আবার বলে দিও না যে 8 নম্বর শ্রেণী, এরকম ভাবে ভাগ করা হয়নি। তো এটা হচ্ছে 18 নম্বর শ্রেণী। 8 নম্বর শ্রেণীর মৌলগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি মুখস্থ করিনি দীর্ঘ পর্যায় সারণীতে। তোমরা যারা 20টা মৌল মুখস্থ করেছো ফ্রম হাইড্রোজেন টু ক্যালসিয়াম পর্যন্ত, তারা কিন্তু 8 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে সেগুলো কেউ মুখস্থ করোনি, কারণ ওই 20টা মৌলের মধ্যে ওরা পড়েইনি, আর পর থেকে শুরু হয়েছে। দেখবে একবার দেখে নাও, এই মেন্ডেলিভের পর্যায় সারণীটা দেখে নাও। এইখানে এই 8 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে এগুলো আমরা মুখস্থ করেছি, করিনি। 8 নম্বরটা আমাদের জন্য ফাঁকা থেকে গেছিল। তো 8-এর সাথে 10 যোগ করে 18, এটা বলবে না কিন্তু। এখানে 0তম শ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলোকেই আমরা বলছি 18 নম্বর শ্রেণী, ঠিক আছে? তো 18 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে সেই মৌলগুলো কোন মৌল আছে? সেগুলো নিষ্ক্রিয় মৌল আছে। কি কি মৌল আছে আমি বলে দিচ্ছি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন। ওকে, যারা নিউমোনিক্স জানতে চাইছো তারা লিখে নাও। হে, না, আর করিম। হেনা আর করিম যাবে রাশিয়া, ঠিক আছে? আদারওয়াইজ এটা অনেকের মুখস্থ থেকেই যায়, নিউমোনিক্সের দরকার নেই। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। এদের মধ্যে লাস্ট একটা তেজস্ক্রিয় মৌল। ওকে, এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। বলতে পারবে কেন এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হচ্ছে? তার কারণ এই মৌলগুলো অন্য কোনো মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এবং এদের যে ইলেকট্রন বিন্যাস সেটা সুস্থিত। ইলেকট্রন সরি ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত। ইলেকট্রন বিন্যাস সুস্থিত। হিলিয়ামের লাস্টের কক্ষে থাকে 2টো ইলেকট্রন, আর বাকি মৌল যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এদের বাইরের কক্ষে থাকে 8টা ইলেকট্রন। তো এরকম 2টো বা 8টা ইলেকট্রন যদি থাকে তাহলে তারা সুস্থিত প্রকৃতির হয়, এটা আমরা জানি। সেই কারণে এই মৌলগুলো নিষ্ক্রিয় প্রকৃতির হয়। এই মৌলগুলো কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না সহজে, এদেরকে বলবো আমরা নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে? তো এই হচ্ছে মৌল। এই মৌলগুলো আমরা শ্রেণী বরাবর মুখস্থ করে নিলাম প্রত্যেকটা। এরপরে আমরা দেখব এরপরে আমরা দেখব বিভিন্ন মৌলগুলো, যেমন ক্ষার ধাতুর কথা বললাম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বললাম। তো এই ধাতুগুলোর বৈশিষ্ট্য এবার আমরা পড়বো। যেমন সবার প্রথমেই পড়ছি আমি ক্ষার ধাতু। ক্ষার ধাতুর কথা যদি বলা হয়, ক্ষার ধাতুর মধ্যে কোনগুলো বলে বলো তো? ক্ষার ধাতুর মধ্যে পড়ে হচ্ছে 1 নং শ্রেণীর মৌলগুলো, তাই তো? ক্ষার ধাতুর মধ্যে কোনগুলো পড়ে? 1 নং শ্রেণীর মৌলগুলো। এক্ষুনি আমি লিখে দিলাম, বলে দাও একবার সবাই, প্রথম থেকে বলো। ক্ষার ধাতুর মধ্যে
হাইড্রোজেন পড়ে, কিন্তু হাইড্রোজেন ধাতু নয়, তাই হাইড্রোজেনটাকে আমি না লিখেই বাকিগুলো লিখছি। হাইড্রোজেনের পর সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এই মৌলগুলিকে কি বলা হয় বলো? ক্ষারধাতু বলা হয়। ঠিক আছে, কেন ক্ষারধাতু বলা হয় ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখেছি, এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হচ্ছে। প্রথম পয়েন্টে বলা হচ্ছে প্রত্যেকের যোজ্যতা কক্ষে একটি করে ইলেকট্রন থাকে। অবভিয়াসলি প্রত্যেকের যোজ্যতা কক্ষে একটি করে ইলেকট্রন থাকে। আমি একটা ইলেকট্রন বিন্যাস তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তুমি একটু হাতে গুনে নাও। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম। সোডিয়াম আসছে 11 নম্বরে, তাহলে সোডিয়াম 11 নম্বরে আসছে। এর জন্য যদি ইলেকট্রন বিন্যাস লিখতে হয় কিভাবে করতে হয়? সবার প্রথমে প্রথম কক্ষে থাকবে দুটো ইলেকট্রন। ঠিক আছে, দুটো ইলেকট্রন সবার প্রথমে প্রথম কক্ষে থাকবে। তারপরের কক্ষে 8টা ইলেকট্রনের বেশি থাকতে পারবে না, 2 8 10 হয়ে গেল। বাকি থাকছে কত? 1। তাহলে তুমি বুঝতে পারছো সোডিয়ামের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তুমি এই ইলেকট্রন বিন্যাস থেকে ডিসাইড করতে পারবে যে এই মৌলটা কোন পর্যায়ে আছে এবং কোন শ্রেণীতে আছে, খুব সহজেই বলতে পারবে। যেমন পর্যায় তোমাকে যদি দেখতে হয় তো তুমি কি দেখবে? একটা সেল, দুটো সেল, তিনটা সেল, কটা কক্ষপথ আছে? তিনটে কক্ষপথ আছে, সেই জন্য পর্যায় হচ্ছে 3। আর শ্রেণী সংখ্যা যদি জানতে হয় তাহলে লাস্ট কক্ষে যতগুলো ইলেকট্রন আছে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। তাহলে আমি কিভাবে লিখবো এটাকে? পর্যায় সংখ্যা 3 এবং শ্রেণী সংখ্যা হচ্ছে 1। আমি কিন্তু তোমাদের এটাও শিখিয়ে দিলাম, পরীক্ষাতে দেখবে এই ধরনের প্রশ্ন পাচ্ছ এবং প্রবলেমও আছে, আমি করাবো। তাহলে প্রত্যেকটির যোজ্যতা কক্ষে একটি করে ইলেকট্রন থাকে। ক্লিয়ার হয়ে গেছে, প্রত্যেকের যোজ্যতা কক্ষে একটা করে ইলেকট্রন থাকে। সুতরাং যোজ্যতা কত এদের? 1। ওকে, এবং একক ধনাত্মক আয়ন উৎপন্ন করে। কেন? এই সোডিয়াম যদি একটা ইলেকট্রন বর্জন করে দেয়, এই সোডিয়াম যদি একটা ইলেকট্রন বর্জন করে দেয় তাহলে এ তৈরি করবে কি? Na প্লাস। এটাকে আমরা কি বলবো? ধনাত্মক আয়ন বলবো, পজিটিভ চার্জ যেহেতু আছে, তাই Na প্লাসটাকে তৈরি করবে। এদের প্রত্যেকেই তীব্র তড়িৎ ধনাত্মক। তড়িৎ ধনাত্মক মানে বুঝতে পারছো? সহজে ইলেকট্রন বর্জন করবে, তাদেরকে বলবো তীব্র তড়িৎ ধনাত্মক। নরম ধাতু এবং উত্তম বিজারক। মাথায় রাখবে, যতগুলো ধাতুর কথা আমি বলবো ধাতুগুলো সবাই বিজারক ধর্মী হয়ে থাকে, অর্থাৎ উত্তম বিজারক হয়ে থাকে। প্রত্যেকটা ধাতু এরা কি হয়ে থাকে? উত্তম বিজারক হয়ে থাকে। আর অধাতুগুলো অধাতুগুলো উত্তম জারক হয়ে থাকে। এগুলো ধাতুর কথা বলছি আমি প্রথম শ্রেণীতে। এরা অত্যন্ত সক্রিয়, তাই প্রকৃতিতে এদেরকে কিন্তু মুক্ত অবস্থায় পাবো না, যৌগ অবস্থাতেই থাকবে। প্রত্যেকে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রাইড যৌগ গঠন করে। এরা প্রত্যেকেই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় এবং হাইড্রাইড যৌগ গঠন করে। যেমন একটা যৌগ তৈরি করতে পারে NaH, সোডিয়াম হাইড্রাইড। তো এরকম প্রত্যেকে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। ক্ষার বুঝতে পেরেছো তো? এই পয়েন্টগুলো মনে রাখতে পারবে তো? খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় কাজে লাগবে। নেক্সট এবার আমরা পড়বো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে হচ্ছে 2 নং শ্রেণীর মৌলগুলো। আমি দীর্ঘ পর্যায় সারণী লিখছি। 2 নং শ্রেণীর মৌল। এরকম মৌল কে কে আছে বলেছিলাম বলো? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম অ্যান্ড রেডিয়াম। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ, তাই তো বলেছিলাম। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আচ্ছা, এখানে আমি যদি ইলেকট্রন বিন্যাসের কথা বলি, যে এখন একটা দেখিয়ে দিই, ধরো বেরিলিয়ামের দেখিয়ে দিচ্ছি। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। বেরিলিয়াম কত নম্বরে পড়ছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4 নম্বরে পড়ছে। পরমাণু ক্রমাঙ্ক 4, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? 4। অর্থাৎ প্রথম কক্ষে দুটো, পরের কক্ষে কটা? দুটো। তো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় বলো তো কত নম্বর পর্যায়ে বেরিলিয়াম আছে, তুমি কি বলবা? বেরিলিয়াম আছে 2 নম্বর পর্যায়ে, কারণ একটা, দুটো, দুটো কক্ষপথ। এবং যদি জিজ্ঞাসা করা হয় যে শ্রেণী কত আছে বলো তো, তো তুমি কি বলবা? শ্রেণী হচ্ছে 2, লাস্ট কক্ষে যে কটা ইলেকট্রন সেটা 2। ওকে, এবার এদের বৈশিষ্ট্য দেখে নাও। প্রত্যেকের যোজ্যতা কক্ষে দুটি ইলেকট্রন থাকে। ক্লিয়ার? সুতরাং এদের যোজ্যতা কত? 2। ওকে, অধিক সক্রিয়তার জন্য এদেরকেও প্রকৃতিতে কিন্তু মুক্ত অবস্থায় পাবো না। কিভাবে পাবো? এদেরকে বিভিন্ন অক্সাইড হিসেবে পাওয়া যাবে। ভূত্বকে পাওয়া যায়, মাটিতে পাওয়া যায়, এবং এই অক্সাইডগুলো ক্ষারীয় প্রকৃতির হয়। সেই জন্য এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। বুঝতে পারলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কেন বলা হচ্ছে? তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কেন বলা হচ্ছে? আচ্ছা, নেক্সট, ধাতুগুলি তীব্র বিজারক। এখনো তো আমি ধাতুর কথাই বলছি। প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীতে যারা রয়েছে তারা ধাতু,
এবং ধাতুগুলো কেমন হবে? বিজারক ধর্মী হবে। মুখস্থ হয়ে গেছে তো? নেক্সট চলো এবার। ইউরেনিয়ামত্তর মৌল। দেখো ইউরেনিয়ামত্তর মৌল কাদেরকে বলবো? ইউরেনিয়ামত্তর মৌল হচ্ছে ইউরেনিয়ামের পরবর্তী কোনো নির্দিষ্ট শ্রেণী বলা যাবে না, আমরা বলবো ইউরেনিয়ামের পরবর্তী। ইউরেনিয়ামের পরবর্তী ইউরেনিয়ামের পরবর্তী কোন কোন মৌল আছে? নেপচুনিয়াম। নেপচুনিয়াম, ঠিক আছে, নেপচুনিয়ামকে আমরা এনপি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি এবং এনপির পরমাণু ক্রমাঙ্ক যদি বলা যায় 93। এখান থেকে শুরু করে কত দূর পর্যন্ত বলো তো? লরেনসিয়াম পর্যন্ত। লরেনসিয়াম, যাকে আমরা এলআর দ্বারা রিপ্রেজেন্ট করব এবং এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 103। ঠিক আছে, এই যে 11টা মৌল, কতগুলো মৌল? 11টি মৌল। 11টি মৌল। এই মৌলগুলোকে বলা হচ্ছে ইউরেনিয়ামত্তর মৌল। আশা করি বুঝতে পেরে গেছো। এরা কোথায় অবস্থিত? এই ইউরেনিয়ামত্তর মৌলগুলি সপ্তম পর্যায়ে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে এদেরকে? এদেরকে পাওয়া যাবে সপ্তম পর্যায়ে। এদেরকে আমরা বলবো ইউরেনিয়ামত্তর মৌল। মনে থাকবে তো? ইউরেনিয়ামের পরবর্তী নেপচুনিয়াম থেকে শুরু করে লরেনসিয়াম পর্যন্ত 11টা মৌল। 93 থেকে শুরু করে 103। অনেকে বলবে 103 থেকে 93 বিয়োগ করলে তো 10 হয়। এইভাবে বিয়োগ করলে তো আর সংখ্যা বেরোচ্ছে না, +1 করতে হবে। আচ্ছা, বৈশিষ্ট্য দেখে নাও। তীব্র এরা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। এই যে ইউরেনিয়ামত্তর মৌলগুলো আছে এরা সবাই কেমন? তেজস্ক্রিয় প্রকৃতির। এই মৌলগুলোকে নিউক্লিয় রিঅ্যাক্টরে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। ঠিক আছে, নিউক্লিয় রিঅ্যাক্টর পরমাণু নিউক্লিয়াসের নাম শুনেছো? আমি ওয়ান শট দিয়েছি কিন্তু। মৌলগুলোকে কেবলমাত্র নেপচুনিয়াম এবং প্লুটোনিয়াম, এখানে প্লুটো হবে, প্লুটোনিয়াম মৌল দুটোকেই প্রকৃতিতে খুব অল্প পরিমাণে পাওয়া যায়। মানে এতগুলো মৌলের মধ্যে থেকে নেপচুনিয়াম এবং প্লুটোনিয়ামটাকেই শুধুমাত্র কি হবে? প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যাবে। এই হচ্ছে ইউরেনিয়ামত্তর মৌল। নেক্সট এবার আমরা পড়বো সন্ধিগত মৌল। দেখো সন্ধিগত মৌলটা একটু ভালো করে পড়তে হবে, গুরুত্বপূর্ণ আছে। সন্ধিগত মৌল, কোনগুলো মৌলকে আমরা সন্ধিগত মৌল বলবো? এখানে লিখে দেওয়া আছে দেখো। চতুর্থ পর্যায়ে স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত, মুখস্থ করে নেবে। চতুর্থ পর্যায়ে স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত, পঞ্চম পর্যায়ে ইট্রিয়াম থেকে সিলভার, এবং ষষ্ঠ পর্যায়ে ল্যান্থানাম, তারপরে হাফনিয়াম থেকে শুরু করে গোল্ড পর্যন্ত, ইউ ফর গোল্ড। এতগুলো মৌলকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। এদেরকে সন্ধিগত মৌল বলা হয় কেন? তার কারণ এরা 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে তার সাথে 13 থেকে 17 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে সেই সমস্ত মৌলের মধ্যে সংযোগ সাধন করে এবং তাদের মাঝে অবস্থান করে বলে এদেরকে সন্ধিগত মৌল বলে। আমি তোমাদের যদি ডায়াগ্রামটা, ছবিটা একবার যদি দেখিয়ে দিই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। এই ছবিটার দিকে একবার তাকাও সবাই। দেখো, এটা হলো প্রথম শ্রেণী, এটা হলো দ্বিতীয় শ্রেণী। এটা ক্ষার ধাতু আর এগুলো হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। মোট কথা এই দুটো শ্রেণীতে কি আছে? ধাতু। তারপরে এই যে 13 থেকে শুরু করে যতগুলো চলছে 18, এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত, এগুলো সব অধাতুর মধ্যে পড়ে। এদের অধাতব ধর্মটা বেশি। তাহলে এই গ্রুপের মৌলগুলো 13 থেকে 18 এবং 1 থেকে 2, এদের মাঝখানে কিছু মৌল দেখতে পাচ্ছ, এই যে কালারটা, এই মৌলগুলোকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। বুঝতে পেরেছো? তো তুমি এখানে দেখতেই পাবা স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে কপার পর্যন্ত। আচ্ছা, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এদেরকে এখন আপাতত আধুনিক সংজ্ঞা অনুযায়ী সন্ধিগত মৌল ধরা হয় না। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারিকে সাধারণ সংজ্ঞা অনুযায়ী, সাধারণ ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞা অনুযায়ী সন্ধিগত মৌল ধরা হয় না। তোমরা ক্লাস 11-এ উঠে এটা সম্পর্কে আরো ডিটেলস পড়বে। তবে আপাতত গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত জিনিসগুলো দরকার আমরা সেগুলো তো কভার করে নিই, তাই না? তারপর তো আমরা শিখবোই আরো। চলো, এরা বৈশিষ্ট্য দেখো, এরা এক বা একাধিক যোজ্যতা প্রদর্শন করে। যেমন প্রথম শ্রেণীর মৌল 1 যোজ্যতা দেখালো, দ্বিতীয় শ্রেণীর মৌল 2 যোজ্যতা দেখালো। ঠিক এই সমস্ত মৌলগুলো এরা একটা বা দুটো একটা যোজ্যতা দেখায় না, একের বেশি যোজ্যতা দেখায়। কেউ 1, কেউ 2, কেউ 3, 4, বিভিন্ন রকম যোজ্যতা প্রদর্শন করে। এরা রঙিন যৌগ উৎপন্ন করে, স্থায়ী জটিল যৌগ উৎপন্ন করে, এবং এরা সকলেই ধাতু। মাথায় থাকবে? ওকে। আধুনিক সংজ্ঞা অনুযায়ী, এটা ভুল হয়ে গেছে, সংজ্ঞ নয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আধুনিক সংজ্ঞা,
সংখ্যা অনুযায়ী গ্রুপ 12 এর মৌলগুলো, যেমন জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এদেরকে আর সন্ধিগত মৌল ধরা হয় না। পূর্বে এদেরকে সন্ধিগত মৌল বলা হতো, বাট এখন এদেরকে কিন্তু আর সন্ধিগত মৌল বলা হয় না। তাহলে তোমাদের সন্ধিগত মৌলটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, নেক্সট আমরা পড়বো নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল কত নম্বর শ্রেণীতে আছে কে বলবে? এটা আছে 18 নং শ্রেণীতে, দীর্ঘ পর্যায় সারণীর, তাই তো? এবং এই মৌলগুলোর নাম কি কি বলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, নিয়নের কত 10, আর্গনের কত 18। ঠিক আছে, তো এরকম ভাবে আমাদেরকে চলতে হবে। ক্রিপ্টনের 36, তারপরে 54। ওকে, তো এরকম ভাবে চলবো, আমাদের এত দূর যাওয়ার প্রয়োজনও নেই। ইলেকট্রন বিন্যাস যদি করা যায়, তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষে দুটোই থাকবে। ঠিক আছে, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে প্রথম কক্ষে দুটোই থাকবে। নিয়নের প্রথম কক্ষে দুটো, পরের কক্ষে 8টা। আর্গনের ক্ষেত্রে প্রথম কক্ষে দুটো, পরেরটাতে 8টা। তারপরেরটা থেকে 10টা করে দেবো, সরি, 2 8 10, তারপরেরটাতে কটা থাকবে? 8টা। তো এরকম ভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে আমাকে বলো তো, নিয়ন কত নম্বর পর্যায়ে আছে? নিয়ন আছে 2 নম্বর পর্যায়ে, কারণ দুটো কক্ষপথ। শ্রেণী কত বলো তো? 8, কিন্তু 8 বলবো না। যখনই 2 এর পরের শ্রেণী মানে 3 4 5 এরকম পাবো, সেগুলোর সাথে 10 যোগ করে দেবো। তাহলে এটা কত নম্বর শ্রেণীতে আছে বলো? এটা কিন্তু 18 নম্বর শ্রেণীতে। আর্গনের পর্যায় সংখ্যা বলতে পারবে? 3টে কক্ষ আছে, সেই জন্য আর্গন তৃতীয় পর্যায়ে আছে। কিন্তু লাস্ট কক্ষে ইলেকট্রন কটা? 8টা, প্লাস 10, মানে 18 নম্বর শ্রেণীতে আছে। ওকে, তো এরকম ভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করতে হয়। আচ্ছা, 18 নম্বর শ্রেণীর মৌলগুলো হিলিয়ামের যোজ্যতা কক্ষে দুটো ইলেকট্রন, আর বাকি মৌলগুলোর যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন থাকায় এদের ইলেকট্রন বিন্যাস অত্যন্ত স্থায়ী। ফলে মৌলগুলো কোনরূপ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদের নিষ্ক্রিয় মৌল বলে। আশা করি আমি বলে দিয়েছি, তোমরা একবার শুনে নিয়েছো এটা। বৈশিষ্ট্য দেখো, সাধারণ অবস্থায় মৌলগুলো সকলে গ্যাসীয় প্রকৃতির হয়। নিষ্ক্রিয় মৌলগুলো সকলে গ্যাসীয় প্রকৃতির। প্রত্যেকের যোজ্যতা ধরা হয় 0। কেন? কারণ এরা ইলেকট্রন বর্জনও করে না, গ্রহণও করে না, সুতরাং কোনো যোজ্যতাই নেই। আর রেডন তেজস্ক্রিয় মৌল, হ্যাঁ, এই রেডনটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এবং এরা প্রত্যেকে এক পরমাণুক, এরা নিজেদের সাথেও বিক্রিয়া করে না, এরা হচ্ছে এক পরমাণুক। তবে কেমিস্ট্রিতে ব্যতিক্রম ছাড়া কোনো কিছু নেই, শুধু ব্যতিক্রম ব্যতিক্রম। পরবর্তীতে আমরা দেখবো যে নিষ্ক্রিয় মৌলগুলোও কোনো না কোনো বিক্রিয়া করেছে। ঠিক আছে, তো সেগুলো পরের বিষয়। আমাদের সিলেবাসের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কোনো রাসায়নিক বিক্রিয়া করে না। আচ্ছা, নেক্সট আছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল 17 নম্বর শ্রেণী, বা মেন্ডেলিভের পর্যায় সারণী বলে 7 নম্বর শ্রেণী। ঠিক আছে, 17 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে, সেই মৌলগুলোর নাম যদি বলা যায়, ফ্লোরিন, ক্লোরিন, ফালতু ক্লাসে, বোরিং, ইনস্ট্রাকচার, আয়োডিন, আসে, অ্যাস্টাটিন। এদেরকে আমরা কি বলে থাকি? হ্যালোজেন মৌল বলে থাকি। যেমন ফ্লোরিনের ক্ষেত্রে যদি আমি বলি এর 9, ক্লোরিনের ক্ষেত্রে যদি বলা যায় 17, এরকম ভাবে এদের পরমাণু ক্রমাঙ্ক হয়। তো ধরো আমি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে দিলাম তোমাকে 2,7, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের 17 নম্বর শ্রেণী, দ্বিতীয় পর্যায়ের 17 নম্বর শ্রেণী। ক্লোরিনের বলে দিলাম 17, তাহলে ক্লোরিন কি হবে? 2 8 10 7 17, অর্থাৎ তৃতীয় পর্যায়ের 17 নম্বর শ্রেণী। ক্লিয়ার হচ্ছে তো? ভেরি গুড। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই শ্রেণীতে 3 রকমের ভৌত অবস্থায় আছে। 3 রকমের ভৌত অবস্থা এখানে পাওয়া যায়। 3 রকমের ভৌত অবস্থা বলতে কঠিনও আছে, তরলও আছে, গ্যাসও আছে। আচ্ছা দেখে নাও, ফ্লোরিন হচ্ছে গ্যাস, হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। ক্লোরিনটা গ্যাস, সবুজাভ কালারের হয়ে থাকে। ব্রোমিনটা তরল, লাল বর্ণের। এবং আয়োডিনটা কিন্তু উজ্জ্বল কঠিন পদার্থ। তাহলে কঠিন, তরল, গ্যাস তিনটেই তো পাওয়া গেল, তাই না? সেই কারণে বলা হচ্ছে যে এই গ্রুপটাতে, এই শ্রেণীটাতে 3টা অবস্থায় পাওয়া যায়। ছোট ছোট প্রশ্ন হতে পারে কিন্তু। ওকে, ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি ধীরে ধীরে, মোটামুটি অর্ধেকটা কমপ্লিট। এবার দেখো, পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান, এইটা নিয়ে কিন্তু খুব বিতর্ক আছে। তোমরা যদি এই গ্রুপটার দিকে খেয়াল করো, যেটা আমাদের দীর্ঘ পর্যায় সারণী আছে, সেখানে দেখবে হাইড্রোজেনটাকে কোথায় রাখা হয়েছে? হাইড্রোজেনটাকে এখানে রাখা হয়েছে। প্রথম পর্যায়ে, প্রথম পর্যায়ে প্রথম শ্রেণীতে হাইড্রোজেনকে অবস্থান দেওয়া হয়েছে।
কিন্তু এই অবস্থান নিয়ে একটু ত্রুটি আছে। কোনো কোনো দীর্ঘ পর্যায় সাথে দেখবে এখানে রাখেনি, ওকে আলাদা করে এই সব জায়গাতে দেখিয়ে দিয়েছে। তার কারণটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান নিয়ে অনেক সমস্যা। প্রথমত ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে হাইড্রোজেন কখনো রাখা হয়েছে, তবে ধর্মের মিল যদি দেখতে যাওয়া যায় তাহলে হাইড্রোজেন 1 নম্বর শ্রেণীর সাথেও যেমন মিল দেখাচ্ছে, অর্থাৎ এই শ্রেণীর সাথেও যেমন মিল দেখাচ্ছে, ঠিক একই রকম ভাবে 17 নম্বর শ্রেণীর সাথেও এর অনেক মিল আছে। সেই কারণে এই মৌলটাকে দুষ্ট মৌল বলে, যে এর অবস্থানটা কোথায় হবে ঠিক নেই। 1 নম্বর শ্রেণীর সাথেও মিলে যায়, আবার 2 নম্বর শ্রেণীর সাথেও কিছু কিছু বৈশিষ্ট্য মিলে যায়। এবার সেই বৈশিষ্ট্যগুলো কি, যে বৈশিষ্ট্যগুলো মিলে যায় সেই বৈশিষ্ট্যগুলোই এবার আমি তোমাদের দেখাচ্ছি। যেমন প্রথম শ্রেণীর সঙ্গে অর্থাৎ ক্ষার ধাতুর সঙ্গে এর কি কি বৈশিষ্ট্য মিলছে। দেখো হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, অবভিয়াসলি হাইড্রোজেন তো পরমাণু ক্রমাঙ্কই 1, তো ইলেকট্রন বিন্যাস করলে জাস্ট 1 পাবো। এবং সোডিয়ামের যদি বলি, দেখো সোডিয়ামের ছিল 11, এর পরমাণু ক্রমাঙ্ক হলো 2, 8, 1, বাইরের কক্ষে কটা ইলেকট্রন হচ্ছে, একটা ইলেকট্রন হচ্ছে। তো এরকম ক্ষার ধাতুগুলোর মধ্যে এদের ইলেকট্রন বিন্যাস বাইরের কক্ষে একটা ইলেকট্রন। হাইড্রোজেনের যোজ্যতা একক ক্ষার ধাতুর মতো মনোভ্যালেন্ট, মানে যোজ্যতা 1 সোজা ভাষায়। যোজ্যতা কত? 1। ক্ষার ধাতুগুলোর যোজ্যতা 1। হাইড্রোজেন ইলেকট্রো পজিটিভ, কথার অর্থ হচ্ছে যে হাইড্রোজেন একটা ইলেকট্রন বর্জন করে H প্লাসে পরিণত হয়, যেমনটা সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়েছে, সেই জন্য এটাকে কি বলা হয়? ইলেকট্রো পজিটিভ। ক্ষার ধাতুর মতো অক্সাইড গঠন করে, যেমন দেখো ক্ষার ধাতু অক্সাইড গঠন করেছে Na2O, K2O, সেরকম ভাবে জল H2O, এটা হাইড্রোজেন একটা অক্সাইড গঠন করেছে। ক্ষার ধাতুর মতো হ্যালাইড গঠন করে, দেখো সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে, পটাশিয়াম পটাশিয়াম ব্রোমাইড তৈরি করেছে, ঠিক একই রকম ভাবে HClও তৈরি হয়েছে, ক্লোরিন মানে হ্যালাইড। হ্যালাইড বলতে হ্যালোজেন মৌলের সঙ্গে যুক্ত হয়েছে। তো হাইড্রোজেন এই ধর্মের মিল দেখাচ্ছে, সেই কারণে এখানে রাখা হয়েছে। আবার একটা অমিলও বলতে পারি, যে হাইড্রোজেন গ্যাস, কিন্তু এই শ্রেণীর যে মৌলগুলো আছে সেগুলো সবাই কি ধাতু, কঠিন। ঠিক সিমিলারলি আমরা এবার 17 নম্বর শ্রেণীর সাথে কিছু মিল দেখে নেব। বললাম তো একেও মিল আছে, 17তেও মিল আছে। তো 17 নম্বর শ্রেণীর সাথে যদি কিছু মিল দেখতে হয়, যেমন দেখো হাইড্রোজেন হ্যালোজেন মৌলের মতোই দ্বিপরমাণুক। হ্যালোজেন মৌলগুলো দেখো ফ্লোরিন F2, ক্লোরিন Cl2, মানে দুটো করে পরমাণু থাকে, ঠিক আছে, ব্রোমিন Br2। তো সেরকম ভাবে হাইড্রোজেন একা থাকে না, হাইড্রোজেন H2 থাকে। কিন্তু অন্যপক্ষে সোডিয়াম একা থাকে, সোডিয়াম 2 হয় না, ঠিক আছে, সোডিয়াম একা থাকে, ক্যালসিয়াম একা থাকে। তো এখানে 17 নম্বর শ্রেণীর সাথে আবার হাইড্রোজেনের এই ধর্মটা মিলে যাচ্ছে, যে দ্বিপরমাণুক। হাইড্রোজেনের যোজ্যতা এক হ্যালোজেন মৌলের মনোভ্যালেন্ট। লাইনটা একটু ভুল হয়েছে, আমি লিখে দিচ্ছি। যোজ্যতা 1 হ্যালোজেন মৌল, আচ্ছা ঠিক আছে, এখানে জাস্ট একটা গ্যাপ হতো, কমা দিয়ে দিই। হ্যালোজেনের যোজ্যতা 1, হ্যালোজেন মৌলগুলোর যোজ্যতা 1 হয়, মনোভ্যালেন্ট হয়। আমি একটু এক্সপেরিমেন্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে। ফ্লোরিনের কত বললাম? 9, তাই তো? তার মানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,7। তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 7টা, তার মানে যোজ্যতা কি 7? একদমই নয়। এর যোজ্যতা হচ্ছে যোজ্যতা 8 - 7, মানে 1। এবার আমি তো বলেছিলাম যে বাইরের কক্ষে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই যোজ্যতা। এটা 4 পর্যন্ত। যখনই 4-এর থেকে বেশি হয়ে যাবে, 5 হয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে? 8 থেকে মাইনাস করতে হবে, ঠিক আছে? যোজ্যতা কখনো 4-এর বেশি হবে না। তাহলে এর যোজ্যতা কত? যেহেতু 7 5-এর থেকে বেশি, 4-এর থেকে বেশি, তাই আমি কি করলাম? 8 - 7। হ্যালোজেন মৌল ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ জাতীয় যৌগ গঠন করে, NaCl, KBr। সেরকম হাইড্রোজেনও এদের সঙ্গে যুক্ত হাইড্রাইড যৌগ গঠন করে, সোডিয়াম হাইড্রাইড, CaH2। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মুখস্থ করবে। হ্যালোজেন মৌল অধাতুর সঙ্গে যুক্ত হয়ে সমযোজী যৌগ গঠন করে, যেমন CCl4, এটা হবে CCl4, SiCl4, CBr4। বুঝতে পারছো? কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, সিলিকনের সঙ্গে যুক্ত হয়েছে, এগুলো অধাতু। তো অধাতুর সঙ্গে যুক্ত হয়েছে হ্যালাইড যৌগগুলো, ক্লোরিনগুলো। সেরকম ভাবে হাইড্রোজেনও যুক্ত হতে পারে, যেমন হাইড্রোজেন CH4 তৈরি করেছে, হাইড্রোজেন NH3 তৈরি করেছে। তো এরকম মিল আছে তো অনেক। তার মানে 17তেও রাখা যেতে পারে, একেও রাখা যেতে পারে। সেই কারণেই হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, আর এটা তার অবস্থান নিয়ে ত্রুটি। ক্লিয়ার? এইটা নিয়ে আমাদের একটা পার্ট গেল। এবার আমরা সেকেন্ড পার্টে আসছি।
চাইলে এটাকে সেকেন্ড ভিডিও দেওয়া যেত, বাট আমি ওয়ান শট করছি, একটা ক্লাসের মধ্যেই সবগুলোকে এক্সপ্লেন করে দিচ্ছি। একটু লেন্দি হবে ক্লাসটা। পর্যায় সারণী, পর্যায় সারণীর পর্যায়গত ধর্ম। প্রথমত পর্যায়গত ধর্ম কাকে বলবো? সেই সমস্ত ধর্মগুলোকে পর্যায়গত ধর্ম বলবো যে সমস্ত ধর্মগুলো পর্যায় বরাবর একটা নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত হয়। যারা পর্যায় বরাবর একটা নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত হবে না তাদেরকে পর্যায়গত ধর্ম বলবো না। এরকম কিছু ধর্ম যেমন হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ, আয়োনাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব অধাতব ধর্ম, জারণ বিজারণ ধর্ম। ঠিক আছে, কিছু ধর্মের নামও আছে যারা পর্যাবৃত্ত ধর্ম নয়, যেমন ধরো তেজস্ক্রিয়তা, যেমন ধরো ঘনত্ব। এরা কিন্তু পর্যায়গত ধর্ম নয়, কারণ এরা পর্যায় বরাবর নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত হয় না। বুঝতে পারছো তো? এরকম পর্যায়গত ধর্মগুলো নিয়ে আমি আলোচনা করব। কি কি নিয়ে আলোচনা করব? বেশি নয়, পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব, আয়োনাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা ও জারণ বিজারণ ধর্ম। ঠিক আছে, এই কয়েকটা নিয়ে আলোচনা করতে এবং পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে এগুলো থেকে, এবং তোমরা ভুল করেই অনেকে। এই ক্লাসের পর আর ভুল করবে না, দেখো পুরোটা শিখিয়ে দিচ্ছি। পারমাণবিক ব্যাসার্ধ পরমাণুর কেন্দ্র থেকে, ধরো এটা পরমাণু, এই পরমাণুর সেন্টার থেকে শুরু করে তার লাস্ট কক্ষপথ পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে তার ব্যাসার্ধ বলবো। ঠিক আছে, পর্যায় বরাবর এই ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয় এই জিনিসগুলো আমাদের দরকার, এবং শ্রেণী বরাবর এই পরিবর্তনটা কেমন হয়। তো তুমি দেখো, পর্যায় বরাবর যত বাম থেকে ডান দিকে যাব, আমি একটা চার্ট যদি তোমাদের দেখাই, এক মিনিট, তোমাদের আমি একটা চার্ট দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। হুম, এই দেখো, এই চারটার ক্ষেত্রে দেখো, পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যাব। পর্যায় কোনগুলোকে বললাম? এইগুলোকে পর্যায় বললাম, এইগুলোকে পর্যায় বলছি আমি, তাই তো? তো পর্যায় বরাবর এটা হলো বাম দিক, আর এইটা হলো ডান দিক। যত আমি বাম দিক থেকে ডান দিকে যাব, আকারের কি পরিবর্তন হবে? যত বাম দিক থেকে ডান দিকে যাব, পরমাণুর ব্যাসার্ধ বা পরমাণুর আকারটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, যত বাম দিক থেকে ডান দিকে যাব পরমাণুর আকার বা ব্যাসার্ধ কি হবে? কমে যাবে। এবং যত ওপর থেকে নিচে যাব, অর্থাৎ শ্রেণী বরাবর ওপর থেকে যত নিচে যাব, এর পরমাণুর আকার কিন্তু বাড়বে, অর্থাৎ বৃদ্ধি পাবে, ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। মনে থাকবে তো? এই কনসেপ্টের উপর বেস করে তোমাদের প্রবলেম দেবে। বাম থেকে ডান দিকে যাওয়ার সাথে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি বাড়ে, ফলে ইলেকট্রনগুলো কাছে টেনে নেয় এবং পরমাণুর ব্যাসার্ধ ধীরে ধীরে কমে। ওপর থেকে নিচে গেলে নতুন শক্তি স্তর যুক্ত হয়। ফলে নতুন শক্তি স্তর মানে কি বলতো? 2 নম্বর পর্যায়, তাহলে দুটো কক্ষপথ, 3 নম্বর পর্যায় তিনটে কক্ষপথ, 4 নম্বর পর্যায়ে চারটে কক্ষপথ, তাহলে আরো কক্ষপথের সংখ্যা বাড়ছে, অর্থাৎ ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। যেমন একটা এক্সাম্পল দিই আমি তোমাকে। দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে, লিথিয়াম, লিথিয়ামের পর বেরিলিয়াম, বোরন, কার্বন, ঠিক আছে, এই ধরো মৌলগুলো আছে। তো এরা যদি তুমি পরপর সাজাও, তুমি এখানে দেখতে পাচ্ছ লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, এরকম পরপর যাচ্ছি, অর্থাৎ বাম থেকে ডান দিকে যাচ্ছি। তো যখন বাম থেকে ডান দিকে যাব, তখন এর আকার কি হবে? বৃদ্ধি পাবে। সেই জন্য আমি এগুলোকে এইরকম ভাবে লিখবো, বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পেরেছো তো? ওকে, নেক্সট এবার আমরা দেখবো আয়োনাইজেশন শক্তি। প্রথমত আয়োনাইজেশন শক্তি কাকে বলে? আয়োনাইজেশন শক্তি কাকে বলে? আয়োনাইজেশন শক্তি হচ্ছে, এই ধরো নিউক্লিয়াস, তার বাইরের কক্ষে একটা ইলেকট্রন, তার বাইরের কক্ষে ইলেকট্রন, এটা হলো লাস্ট কক্ষপথ ধরে নাও। তো এই লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, তাকে যদি বিচ্ছিন্ন করতে হয়, তাহলে বাইরে থেকে যে পরিমাণ শক্তি আমাকে অ্যাপ্লাই করতে হবে, সেই মিনিমাম এনার্জিটাকেই বলবো আমরা আয়োনাইজেশন শক্তি। আয়নে পরিণত করার জন্য যে শক্তিটা, তাকেই বলছে আয়োনাইজেশন শক্তি। পর্যায় বরাবর আয়োনাইজেশন শক্তি কি হবে? বাড়বে। কেন? কারণ পর্যায় বরাবর আকার তো ছোট হচ্ছে। এবার আকার ধরো বড় থেকে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, এই বড় ছিল, এই ছোট হলো, আরো ছোট হয়ে গেল। তো যত ছোট হচ্ছে, নিউক্লিয়াসের কাছে কিন্তু ইলেকট্রন চলে আসছে, ফলে আকর্ষণটা তুলনামূলকভাবে বেশি হচ্ছে, এই নিউক্লিয়াসের উপর আকর্ষণ বলটা বেশি হচ্ছে, ফলে সেই ইলেকট্রনটাকে টানার জন্য বেশি শক্তির প্রয়োজন। সেই কারণে পর্যায় বরাবর কি হচ্ছে? আয়োনাইজেশন শক্তি বৃদ্ধি পাচ্ছে। ওকে, শ্রেণী বরাবর ঠিক উল্টোটা, আয়োনাইজেশন শক্তি কমে যাবে।
শ্রেণী বরাবর কি হবে, আয়নাইজেশন শক্তি কমে যাবে। পর্যায়ে যা হবে শ্রেণীতে ঠিক তার উল্টো হবে, মনে রাখার সহজ ট্রিক। এবং তুমি এখানে মনে রাখবে যে সব থেকে বেশি আয়নাইজেশন শক্তি, আমি ইংরেজিতে লিখে রাখছি, আয়োনাইজেশন এনার্জি সব থেকে হাই মানে সব থেকে বেশি, সেটা হচ্ছে হিলিয়ামের। কেন? দেখো এদিকে গেলে আয়নাইজেশন শক্তি বাড়ে, ওপর থেকে নিচে গেলে কি হয়, কমে, এদিকে কমে। তো এদিকে তো বেশি হবেই না, নিচের দিকে কম হচ্ছে, তার মানে এই দিকটাতে বেশি এবং হিলিয়ামের সব থেকে বেশি। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আকার সব থেকে কম কার, আকার সব থেকে ছোট কার, তো আকার সব থেকে ছোট হচ্ছে হিলিয়ামের। ঠিক আছে, এই বরাবর গেলে কি হয়, আকার ছোট হয়ে যায়, তো হিলিয়ামের আকার সব থেকে ছোট। নেক্সট, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে সেইটা যদি এবার আমাদেরকে দেখতে হয়। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বন্ধনে আবদ্ধ অবস্থায় ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার ক্ষমতা। ধরে নাও ধরে নাও আমি একটা এক্সাম্পল দিই। কেমন এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও আমি দিলাম CH4। অনেকে লুইস ডট ডায়াগ্রাম করে নিয়েছো, কার্বনের সাথে এরকম হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তো এই যে ইলেকট্রন জোড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে আছে। যে বেশি পরিমাণে ইলেকট্রন জোড়টাকে কাছে টানবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। যে যত বেশি পরিমাণে কাছে টানবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। তাহলে এখানে পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতাটা কি হবে, বৃদ্ধি পাবে, কারণ আকার ছোট হচ্ছে, আকার ছোট হচ্ছে মানে আরো কাছে টেনে নিচ্ছে, সেই জন্য পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বাড়ে। কিন্তু শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা কি হয়ে যায়, কমে যায়। ওকে, আকার পর্যায় বরাবর কমে গেল, আয়নাইজেশন শক্তি পর্যায় বরাবর বেড়ে গেল, তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর বেড়ে গেল। তবে মনে রাখতে হবে তড়িৎ ঋণাত্মকতার জন্য আমরা 17 নম্বর শ্রেণী পর্যন্ত অ্যাপ্লিকেবল করব। 18 নম্বর শ্রেণী থেকে কিন্তু কোনো তড়িৎ ঋণাত্মকতা দেখাবো না। 18 নম্বর শ্রেণী তড়িৎ ঋণাত্মকতা বলে কিছু হয় না, ওরা তো বন্ধনে অংশগ্রহণই করে না। তাহলে তোমাকে যদি বলা হয় যে আহ, দ্বিতীয় পর্যায়ের সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি, তো তুমি বুঝতেই পারছো এদিকে বৃদ্ধি পাচ্ছে, তার মানে সব থেকে বেশি কি নিয়ন হবে, না, সব থেকে বেশি হবে ফ্লোরিন। এবং তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, এটা লিখেও রেখে দাও, তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি ফ্লোরিনের, তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি ফ্লোরিনের। নেক্সট আমাদের লাস্ট, সেটা হচ্ছে জারণ বিজারণ ধর্ম, তারপরে আমরা কিছু প্রবলেম করে নেব। জারণ বিজারণ ধর্মতে দেখো কাকে বলে জারণ বিজারণ। দেখো যে মৌলের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বেশি সেই মৌল তত শক্তিশালী জারক। মাথায় ঢুকে নাও এটা, যে মৌলের ইলেকট্রনটাকে গ্রহণ করার প্রবণতা যত বেশি সে তত শক্তিশালী জারক, এবং যে মৌলের ইলেকট্রন বর্জন করার প্রবণতা যত বেশি সে তত শক্তিশালী বিজারক। এটা যতটা না গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ হচ্ছে জারণ ক্ষমতা এবং বিজারণ ক্ষমতা। কাকে বলবো আমরা জারণ ক্ষমতা এবং বিজারণ ক্ষমতা, লিখে রাখছি আমি, জারণ ক্ষমতা এবং বিজারণ ক্ষমতা। দেখো যে মৌলের ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি হবে, ইলেকট্রন গ্রহণ প্রবণতা যত বেশি হবে তার জারণ ক্ষমতা তত বৃদ্ধি পাবে। ভালো করে শুনবে, জারক আর জারণ ক্ষমতা কিন্তু আলাদা। জারণ ক্ষমতা যে মৌলের, আবার বলছি, যে মৌলের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বেশি সেই মৌল তত শক্তিশালী, তার জারণ ক্ষমতা তত বেশি। যে মৌলের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বেশি সেই মৌলের জারণ ক্ষমতা তত বেশি। ঠিক উল্টো, যে মৌল ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা যত বেশি সে তত দুর্বল বিজারণ, সে তত, তার বিজারণ ক্ষমতা তত কম। মনে থাকবে, জারণটা মুখস্থ করে নেবে, বিজারণটাকে উল্টো করে দেবে। ওকে, তো পর্যায় বরাবর যদি বাম থেকে ডান দিকে যাওয়া যায়, এই পর্যায় বরাবর যদি বাম থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ে, তার কারণ আকারগুলো তো ছোট হচ্ছে এদের তুলনামূলক। এবার আকার ছোট হতে গেলে আরো বেশি পরিমাণে ইলেকট্রন টেনে নিতে পারবে, সেই কারণে এদের জারণ ক্ষমতা বেশি। তো তুমি মনে রাখবে অধাতুগুলোর জারণ ক্ষমতা বেশি এবং ধাতুগুলোর বিজারণ ক্ষমতা বেশি, মানে জারণ ক্ষমতা কম। মাথায় ঢুকিয়ে নিলে তো, যেগুলো ধাতু আছে তাদের বিজারণ ক্ষমতা বেশি আর যেগুলো অধাতু আছে তাদের জারণ ক্ষমতা বেশি।
তাহলে পর্যায় বরাবর জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, শ্রেণী বরাবর জারণ ক্ষমতা হ্রাস পায়। পর্যায় বরাবর বিজারণ ক্ষমতা হ্রাস পায়, শ্রেণী বরাবর বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ভেরি গুড। এই হচ্ছে জারণ বিজারণ নিয়ে। আশা করি জারণ বিজারণ নিয়ে আর তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে, এখানে তোমরা দেখে নেবে, লিখে দেওয়া আছে। তোমরা এই নোটটা পেয়ে যাবে, তার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, প্রশ্ন দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া হচ্ছে, ক্লোরিন, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এদের মধ্যে কোন ধাতব মৌলগুলি মেন্ডেলিভের দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত এবং কোন অধাতব মৌলগুলি তৃতীয় পর্যায়ে অবস্থিত? ভালো করে খেয়াল করবে। তো যখনই আমাকে পর্যায় শ্রেণী এগুলো জানতে হবে, প্রথমে ইলেকট্রন বিন্যাস। ক্লোরিন হচ্ছে 17, ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? 2 8 7, হয়ে গেল 17। সোডিয়াম 11, 2 8 1। ক্যালসিয়াম অনেকেই জানো 20, না হলে গুনে গুনে করবে। 2 8, লাস্ট কাউকে কি 10টা করে দেবো? 10টা তো থাকতে পারে না, 8টার বেশি হবে না, তাহলে 8, তারপরে 2। এবং ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কত বলো? 12, 2 8 2। তারপরে কি আছে? সালফার, সালফারের বলতে পারবে কত? গুনে নাও। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। কত নম্বরে আসছে? 16। তাহলে ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 8 6। এই যে আমি ইলেকট্রন বিন্যাসগুলো করে দিলাম, এবার আমি কি করব? এদের পর্যায় লিখব এবং তার সাথে শ্রেণী লিখব। ঠিক আছে, পর্যায় আর শ্রেণী, তারপরে ভাগ করব। আগে এগুলো লিখে নিই। তাহলে প্রথম মৌলটার পর্যায় যদি বলো, 3 নাম্বার পর্যায়, কারণ 3টে আছে। দ্বিতীয়টা 3 নাম্বার পর্যায়, তৃতীয়টা 4 নাম্বার পর্যায়, তারপরে 3 নাম্বার পর্যায়, আর তারপরে 3 নাম্বার পর্যায়। ওকে। শ্রেণী যদি বলো, লাস্ট কক্ষে ইলেকট্রন কটা আছে? 7টা। তার মানে দীর্ঘ পর্যায় সারণীতে 17, তারপরে দীর্ঘ পর্যায় সারণীতে এটা 1 নাম্বার শ্রেণী, তারপর এটা 2 নাম্বার, 2 নাম্বার, আর এটা 16। মানে 1 2 কে 1 2 রাখবো, কিন্তু বাকিগুলোকে 10 যোগ করে দেবো। যেমন 6 কে আমি 16 লিখলাম। এবার প্রশ্নতে চলে আসো, বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীতে। তো দ্বিতীয় শ্রেণীতে এই দুটো আছে, মানে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। সাথে বলেছে পর্যায় সারণীতে ধাতব মৌল। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুজনেই ধাতু, তাই না? ধাতুর দিকেই পড়ছে। তাহলে প্রথমটার আনসার হয়ে গেল, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। নেক্সট বলেছে অধাতব মৌলের কথা বলেছে, কিন্তু তৃতীয় পর্যায়ে অবস্থিত, শ্রেণী নয়। তৃতীয় পর্যায়ে কোনগুলো দেখতে পাচ্ছ? এটা, 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 4টা আছে। কিন্তু অধাতব কোনগুলো? অধাতু কোনগুলো? ক্লোরিন অবশ্যই অধাতু, ডান দিকে পড়ছে। সোডিয়াম তো ধাতুর মধ্যে পড়ছে। ম্যাগনেসিয়াম ধাতুর মধ্যে, সালফার অধাতু। অর্থাৎ এইটার আনসার হয়ে যাচ্ছে, সেকেন্ডটার আনসার হয়ে যাবে ক্লোরিন এবং সালফার। এরা হচ্ছে 3 নাম্বার পর্যায়ে অবস্থিত। ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই? খুব কঠিন লাগলো কি? এই ধরনের পরীক্ষা কিন্তু প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসে, এবং আমি এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকেই তুলে রেখেছি। 2 নম্বর প্রশ্ন দেখো, ধরো দুটো মৌল আছে এ বি, পারমাণবিক সংখ্যা 7 আর 20, পর্যায় সারণীতে এ আর বি এর অবস্থান। খুব সুন্দর, ওই আগের জিনিসটাই। তাহলে এ মৌলের 7, ইলেকট্রন বিন্যাস করলে হবে 2, 5। বি মৌলের 20, ইলেকট্রন বিন্যাস করলে কি হবে বলো? 2 8 8 2। তাহলে পর্যায়, প্রথমটার জন্য 2, এবং শ্রেণী কত বলতো? 5 নাকি 15? 15। এখানে বলেছে মেন্ডেলিফের পর্যায় সারণী, তাহলে আর দীর্ঘ করা যাবে না, এখানে 5 নাম্বার শ্রেণীর কথা বলতে হবে, অর্থাৎ ভি। হ্যাঁ, মেন্ডেলিফের পর্যায় সারণীতে রোমান হরফের শ্রেণী ছিল এবং 10 যোগ করা যেত না। এইটার ক্ষেত্রে পর্যায় বলো 4 নাম্বার, তাই তো? পর্যায় 4। কিন্তু শ্রেণী তো 2 হবে এখানে, কিন্তু সেটা রোমান হরফে 2, যেহেতু মেন্ডেলিফের পর্যায় সারণী বলেছে। নেক্সট একটা প্রবলেম দেখে নাও, প্রশ্ন নাম্বার 3। দেখো এবিসি 3টা মৌল, পরমাণু ক্রমাঙ্ক 9 10 12। বি হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল। এ আর বি মৌল দুটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? কোন মৌলটা ধাতব ধর্ম সর্বাধিক, আর কোন মৌলটার তড়িৎ নিয়ন্ত্রকতা সর্বাধিক? তো ইলেকট্রন বিন্যাস দিয়ে সব ব্যাখ্যা হবে। ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে দিই আগে।
এ, বি এবং সি। এর জন্য কত হয়ে গেল 2,7, 2,8, আর 12-র জন্য হবে 2, 8, 2, তাই তো? তাহলে পর্যায় আর শ্রেণীর কথা যদি বলি, প্রথমটার পর্যায় হচ্ছে দ্বিতীয় পর্যায়, কিন্তু দ্বিতীয় শ্রেণী। প্রথমটা দ্বিতীয় পর্যায়, সরি, প্রথমটা দ্বিতীয় পর্যায় কিন্তু 17 শ্রেণী, দ্বিতীয়টা দ্বিতীয় পর্যায় কিন্তু 18 নম্বর শ্রেণী, আর এটা তৃতীয় পর্যায় কিন্তু 2 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী। এটা পর্যায় লিখেছি আর এটা শ্রেণী লিখেছি। প্রশ্নতে চলে আসো, বলে যে বি নিষ্ক্রিয় মৌল, অবশ্যই বিটা নিষ্ক্রিয় মৌল, কারণ দেখো বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে এবং 18 নম্বর শ্রেণীতে পড়ছে। এ আর বি মৌল দুটো মেন্ডেলিভের পর্যায় সারণীর কোন শ্রেণীতে আছে? এ আর বি এরা মেন্ডেলিভের বলেছে পর্যায় সারণীর কোন শ্রেণীতে? তো একটা 17 নম্বর শ্রেণী, একটা 18 নম্বর শ্রেণী। যেহেতু দীর্ঘ পর্যায় সারণী বলেনি, তাহলে আমি কি বলবো? এটার আনসার বলবো যে এ মৌলটা আছে 7 নম্বর শ্রেণীতে, ঠিক আছে, আর বি মৌলটা আছে 0 শ্রেণীতে। কেন? 8 নম্বর শ্রেণী তো আমরা পড়িনি এখনো, তাই না? তো এই 8 নম্বর শ্রেণীটা অ্যাকচুয়ালি কি 0 শ্রেণী, নিষ্ক্রিয় মৌল যেহেতু, তাহলে নিষ্ক্রিয় মৌল 0 শ্রেণীতে আছে। কোন মৌলটির ধাতব ধর্ম সর্বাধিক? কোন মৌলের ধাতব ধর্ম সর্বাধিক হবে? তুমি দেখো, এটা তৃতীয় পর্যায়ে তো আছেই, 2 নম্বর শ্রেণীতে আছে। এটা দ্বিতীয় পর্যায়ে 18 নম্বর শ্রেণীতে, এটা 17 নম্বর। তো যেগুলো 18 আর 17-তে চলে গেল, তারা কি ধাতুর মধ্যে পড়ছে? অধাতুর মধ্যে পড়ছে। অর্থাৎ ধাতব ধর্মের মধ্যে শুধুমাত্র সি মৌলটা পড়ছে। কোন মৌলটার তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? তড়িৎ ঋণাত্মকতা ধাতুর সর্বাধিক না অধাতুর? তুমি এখানে দেখো, এই ছকটার ক্ষেত্রে দেখো, যত এদিকে যাবো তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। তো এই মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে এদের তুলনায়, তাই না? তো এখানে যে মৌলগুলো দেওয়া ছিল কোশ্চেনে, এই মৌলটা দেখো দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় শ্রেণীতে আছে, মানে ধাতুর দিকে আছে। এটা অধাতুর দিকে আছে। কে কে অধাতুর দিকে আছে? একটা আছে 17 নম্বর শ্রেণী, একটা আছে 18 নম্বর শ্রেণী। তাহলে তড়িৎ ঋণাত্মক মৌল আমরা আবার 18 নম্বর শ্রেণীর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা অ্যাপ্লাই করি না। এটাও বলে দিলাম না। কতদূর পর্যন্ত অ্যাপ্লাই করি? 17 পর্যন্ত। তাহলে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে 17 নম্বর শ্রেণী, অর্থাৎ এ মৌলটার তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। বুঝতে পারলে? এই ছিল তোমাদের ওয়ান শট পর্যায় সারণী। আশা করি ভালো লেগেছে। তোমরা যদি গ্রুপে জয়েন হতে চাও, ডেসক্রিপশনে যাও, লিঙ্ক দেওয়া আছে, এবং যদি পিডিএফ পেতে চাও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা পেয়ে যাবে। নেক্সট আমি এরকম আরো ওয়ান শট নিয়ে আসছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।